নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে আলোকিত শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বিএমএস বা ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়ায় মিলিত হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ আলোচনা সভা। আজ 27 নভেম্বর কলকাতার 4 ম্যাঙ্গোলেনের নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল অফিসের সেমিনার হলে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলিকে একত্রিত হয়ে বিএমএস বা ভারতীয় মজদুর সংঘকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তার বক্তব্য পেশ করলেন ভারতীয় মজদুর সংঘের অর্গানাইজিং সেক্রেটারি, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংকিং সার্ভিসের মাননীয় সোমেশ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইস্টার্ন জোনের প্রেসিডেন্ট সুনীল বিশ্বাস, মেম্বার ইন PSGIC ভারতীয় মজদুর সংঘ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হিমাদ্রি ভট্টাচার্য, বিশিষ্ট ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্ট ইন্দ্রনীল মজুমদার সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। আলোচনা সভার আগে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, ভারত মাতা এবং বিএমএস এর প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠেঙ্গাদির প্রতিকৃতিতে মাল্যদান করেন সোমেশ বিশ্বাস। এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়ে সম্বর্ধিত করা হয়। এখন সার্চলাইট নিউজে শুনুন এদিন প্রধান বক্তা বিএমএস এর অর্গানাইজিং সেক্রেটারি সোমেশ বিশ্বাস কি বললেন। এখানে আপনারা ঠেঙ্গিজির ফটো রেখেছেন, ছবি রেখেছেন। যদি আমি বলি যে আমরা ঋষি নাম শুনেছি, কিন্তু আমরা কোনো ঋষিকে তো মুনি ঋষিকে তো দেখিনি কোনোদিন। ইনি ছিলেন একজন এই বর্তমান মানে যুগের ঋষি, এবং আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আমি 87 থেকে ওনার সঙ্গে কাজ করছি, 85 থেকে আমি ভারতীয় মজদুর সংঘের কাজ করছি, আর 87 থেকে ওনার সঙ্গে কাছাকাছি থেকে কাজ করতে পারি। উনি শুধু ঋষি নয়, উনি দ্রষ্টা এবং সাথে সাথে স্রষ্টা। এই যে ভারতবর্ষের যে আমি একটু আগে ওই কথাটা বলেছিলাম যে ভারতবর্ষের পরম্পরাকে সামনে রেখে, ভারতবর্ষের সংস্কৃতিকে সামনে রেখে ভারতীয় মজদুর সংঘ তৈরি হয়েছে। আমরা বিদেশ থেকে কিছু আমদানি করিনি। আপনাদের নামটাই কি? ভারতীয় মজদুর সংঘ। আর পলিটিক্যাল পার্টির যে বিভিন্ন নাম আছে, ভারতের কমিউনিস্ট পার্টি, তার মানে ভারতবর্ষে জন্ম হয়নি কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। তাই নামের মধ্যেই আমি তো এখন বলি, আজকের যুগে বোম্বেতে কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল ইন্স্যুরেন্স সেক্টরে, তো এই লেফট পার্টি নিয়ে কথা হয়েছে, লেফট মানে ট্রেড ইউনিয়নিজম নিয়ে, C2 সম্বন্ধে। আমি লেফটের কথা বলবে না, লেফট ইজ লেফট, আর অস্তিত্ব ওদের পাওয়া যায়। সেই কথাটা মানে ঠেঙ্গিজি বলেছিলেন 10 বছর আগে যে 90 থেকে ধীরে ধীরে এই কমিউনিস্টের পতন শুরু হবে, এবং একটা সময় আসে ভারতবর্ষে, একটা সময় আসবে 30-এর কাছাকাছি। আমরা আজকে প্রায় 25-এ পা দিচ্ছি, হ্যাঁ, 1 মাস পরে। তো আর 5 বছরের মধ্যে ল্যাব কোনো অর্গানাইজেশন আপনারা খুঁজে পাবেন না। যা আছে শুধু ব্যাংক আর ইন্স্যুরেন্স সেক্টরে, বাকি কোথাও নেই। এবং ঠেঙ্গিজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে 30-এর কাছাকাছি কোনো আর লেফট অর্গানাইজেশন ভারতবর্ষে থাকবে না। খুব স্বাভাবিক, একজন পেশেন্টের যদি A পজিটিভের ব্লাডের প্রয়োজন হয়, তাকে যদি B পজিটিভ দেওয়া যায়, সেই পেশেন্ট বাঁচবে? একটু সময় বেঁচে তারপর মারা যাবে। তো আমাদের যে পরম্পরা, এই যে এখানে নেই, আমরা বলেছি 3টা যে উদ্ঘোষ বা 3টে উদ্ঘোষের উপর ভারতীয় মজদুর সংঘ দাঁড়িয়েছে। কি? ন্যাশনালাইজ দ্য লেবার, ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য নেশন, লেবারাইজ দ্য ইন্ডাস্ট্রি। একটা জিনিস দেখবেন, আমরা ন্যাশনালাইজ করতে হবে, ব্যাংক ন্যাশনালাইজ করতে হবে, ইন্স্যুরেন্স সেক্টর ন্যাশনালাইজ করতে হবে, সেই আন্দোলন আমরা দেখেছি, এবং সবকিছু ন্যাশনালাইজ করতে হবে। কিন্তু আমরা বলেছি ন্যাশনালাইজ দ্য লেবার। একটু চিন্তা করবেন ব্যাপারটা, ন্যাশনালাইজ দ্য লেবার বলেছি। আর কি বলেছি? যে ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য নেশন, ইন্ডাস্ট্রি থাকতে হবে।
আর বলেছি লেবারাইজ দ্য ইন্ডাস্ট্রি। কথাগুলো খেয়াল করবেন, লেবারাইজ, লিবারালাইজেশনের কথা বলিনি, আমরা বলেছি লেবারাইজ দ্য ইন্ডাস্ট্রি। তার মানে কি? এখন যদি আমি বলি যে আমাদের যদি বলেন আপনারা যে ন্যাশনালাইজ দ্য লেবার, তাহলে আমি 5 ঘন্টা এক নাগাড়ে বলতে পারবো ন্যাশনালাইজ দ্য লেবার সম্পর্কে। কিন্তু এখন এত সময় নেই। এক কথায় বুঝতে গেলে লেবারাইজ দ্য নেশন, ন্যাশনালাইজ দ্য লেবার হচ্ছে যে ভারতবর্ষের যে প্রত্যেক স্তরের যে কর্মচারী, শ্রমিক কর্মচারী, তাদেরকে রাষ্ট্রহিতে কাজ করতে হবে, তাদের মনের মধ্যে রাষ্ট্রহিত থাকতে হবে। এর জন্য আমরা বলেছি, বিএমএস প্রথম বলেছি রাষ্ট্রহিত। আমাদের যে আপনারা প্যাড দেখবেন বা ব্যানার দেখবেন, ব্যানারে আমরা প্রথমেই লিখি রাষ্ট্র বলেছি, তারপরে আমরা বলি উদ্যোগ হিত, ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য নেশন, উদ্যোগ হিত, আর লাস্ট আমরা বলি যে শ্রমিক হিত, লেবারাইজ দ্য ইন্ডাস্ট্রি। লেবারাইজের কথা হচ্ছে এক কথায় যদি বলতে হয়, যেটা ন্যাশনালাইজ দ্য লেবার হচ্ছে শ্রমিককে রাষ্ট্র হিতে কাজ করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে। আজকে যদি রাষ্ট্র না থাকে তাহলে ইন্ডাস্ট্রি কোথা থেকে থাকবে? আর ইন্ডাস্ট্রি যদি না থাকে, আমাদের শ্রমিক আইন, হাজার শ্রমিক আইন দিয়ে কি হবে? কিছু আদায় করতে পারবো? আমাদের অস্তিত্বই বিপন্ন। বাঁচাতে হবে, আর তাহলে শ্রমিকের স্বার্থ থাকবে। এবার পশ্চিমবঙ্গের আন্দোলন আমরা দেখেছি, এক এক করে সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাদের ওখানে, যে আমারই মাঙ্গে পড়ে হওয়া চাহিদা যে মজবুরি, আমি বলছি সেটা অ্যান্টি ন্যাশনাল স্লোগান। যে কোনো পরিস্থিতিতে আমার দাবি আমাকে, আমার অধিকার আমাকে, আমার দাবি আমাকে পূরণ করতে হবে। ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায়, ইন্ডাস্ট্রি যদি শেষ হয়ে যায়, তা করবো? এটা হতে পারে না। আমরা কাজ স্থলে বলেছি যে দেশকে হিত মে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরে দাম। আমরা দেশের স্বার্থে কাজ করবো, এবং আমি যে কাজ করছি সেটার দাম আমি পুরোপুরি নেব। সেটা হচ্ছে ন্যাশনাল থিঙ্কিং এই অবস্থায়। এবং সেটা আমার কথা না, এই যে তিনটে উদ্ঘোষ বললাম, আপনারা সুকরনীতির শুনেছেন তো? আমাদের ভারতবর্ষে কিন্তু অত ভান্ডার আছে, মানে অনেক সম্পত্তি আছে আমাদের, সাহিত্য। আমরা পড়ি না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা বিদেশ থেকে আমদানি করি এবং আমরা ভাষণ দিতে থাকি। আমাদের এখানে অনেক কিছু, আমাদের শুক্রনীতি আজকে পর্যন্ত কেউ বলতে পারেনি যে শুক্রনীতি কবে লেখা হয়েছে, শুক্রাচার্য কবে লিখেছেন। কেউ বলছেন 7000 বছর আগে, কেউ বলছেন 5000 বছর আগে। আজকে পর্যন্ত এক্স্যাক্টলি কেউ বলতে পারে। শুক্রনীতিতে একটা কথা আছে, শ্রমিকানাং রাষ্ট্রভক্তি, রাষ্ট্রস্য উদ্যোগশালিতা, উদ্যোগে শ্রম সমিতম এতৎ সর্বার্থ সাধনম। শ্রমিকানাং রাষ্ট্রভক্তি, শ্রমিকের রাষ্ট্রভক্তি থাকতে হবে। সেটার থেকে আমরা গ্রহণ করেছি ন্যাশনালাইজ দ্য লেবার। রাষ্ট্রস্য উদ্যোগশালিতা, রাষ্ট্র উদ্যোগশালী হতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য নেশন, সেখান থেকে আমরা নিয়েছি ইন্ডাস্ট্রিয়ালাইজ দ্য নেশন, উদ্যোগশালী হতে হবে। আর বলছে কি উদ্যোগে শ্রম সমিতম, উদ্যোগে শ্রমিকের মালিকানা থাকতে হবে। সেটা কি করে? সেটাও আমরা পথ বের করেছি। আমরা বলছি যে বিভিন্ন কোম্পানি যখন তাদের শেয়ার বিক্রি করছে, প্রথম যে ওই কোম্পানিতে যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে আগে শেয়ার দিতে হবে, এবং সেটা শুরু হয়ে গেছে। ওয়েল সেক্টরে একদম বাধ্যতামূলক করা হয়েছে যে আগে এমপ্লয়িদের করা হবে, এবং এমপ্লয়িরা অনেক লাভান্বিত হয়েছে যে এমপ্লয়িদেরকে আগে শেয়ার দিতে হবে। আর হচ্ছে তারপরেই হচ্ছে, যদি এই তিনটে জিনিস পালন করা হয় তাহলে রাষ্ট্র ঠিকঠাক চলবে, সবার স্বার্থ বজায় থাকবে। সেটা থেকে আমরা কোনো বিদেশি জিনিস আমদানি করে আনিনি, সেটা আমরা এইভাবে আমাদের 1955 ইংরেজি থেকে যাত্রা শুরু হয়েছে। এবং ঠ্যাংরিজি বিভিন্ন বই লিখেছেন। ভারতবর্ষের এমন কোনো মানে বই নেই তিনি অধ্যয়ন করেননি। বাংলাও এই পশ্চিমবাংলায় ছিলেন, 7 বছর পশ্চিমবাংলায় ছিলেন, সঙ্গে প্রচারক হিসেবে ছিলেন অনেক দিন। তারপরে বাংলা বলতে পারেন, খুব ভালো বাংলা বলতে পারেন, এবং উনি অনেক বই লিখেছেন। ওনার একটা বই আছে থার্ড ওয়ে, মানে কিভাবে আমাদের যে ইকোনমি, প্রথম আমরা কি করেছি যে ওই সমাজতান্ত্রিক না, প্রথম আমরা করেছি যেটা ওই যে আমেরিকা থেকে আমরা এনেছি, তারপরে আমরা রাশিয়া থেকে, মানে গণতান্ত্রিক বলুন সমাজতান্ত্রিক। ঠ্যাংরিজি বলেছেন না, ভারতবর্ষের ইকোনমি হয়েছে থার্ড ওয়ে। এবং ঠ্যাংরিজি শুধু ভারতীয় মজদুর সংঘের স্থাপনা করেননি। ঠ্যাংরিজি যখন বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠনের নাম শুনেছেন বোধহয়, অখিল ভারতীয় ABVP, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, উনি
তখনও ছিলেন। আর কিষাণ সংঘ, ভারতীয় কিষাণ সংঘ আছে, কৃষকদের মধ্যে যারা কাজ করে, সেটাও হেনরিজি সৃষ্টি করেছিলেন। তো এইভাবে ভারতকে সঠিক পথে চালিত করার জন্য উনি একটু আগে বলেছেন, আমি এত বিস্তৃত বলছি না, আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে, রিপিট করছি না। উনি একটা কথা বলেছেন যে 4টা কোডের কথা বলেছিলেন, লেবার কোড। ভারতীয় মজদুর সংঘ কিন্তু 2টো কোডকে সাপোর্ট করেছে, বাকি ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা কোডকে অপোজ করেছে। আমরা 2টো কোডকে সাপোর্ট করেছি, যেটা ওয়েজ কোড এবং সোশ্যাল সিকিউরিটি কোড। বাকি 2টো কোডকে আমরা অপোজ করছি। এবং এই যে আমাদের গত 22 থেকে যে জম্মুতে আমাদের অল ইন্ডিয়া অফিস বেরার, সেখানে আমরা রেজলিউশন নিয়েছি যে আমরা সরকারকে বলেছি, এবং যদি আন্দোলন করতে আমরা পথে নামবো, কিন্তু আমরা বলবো যে বাকি 2টো যে কোড, সেই কোডের মধ্যে শ্রমিক বিরোধী যেগুলো আছে প্রাবধান, সেগুলোকে পাল্টাতে হবে, তারপরে আমরা সেটা। আর যদি সরকার যদি চায় যে 2টো কোড আমরা এখনই লাগু করবো, তাহলে আমরা ওয়েলকাম করছি, যেটা ওয়েজ কোড। এবং এই প্রথম ভারতবর্ষের মধ্যে একদম অন্তিম যে ওয়ার্কার, তাকে মিনিমাম ওয়েজের দায়রায় আনা হয়েছে। উনি কন্ট্রাক্ট লেবারের কথা বলেছেন। কন্ট্রাক্ট লেবারের যে বোর্ডের যে চেয়ারম্যান, উনি সুরেন্দ্র পান্ডে, উনি ভারতীয় মজদুর সংঘেরই কার্যকর্তা, আমাদের ডেপুটি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। তো এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে যদি 4টা কোড একবারে একসাথে লাগু হয়, তাহলে কন্ট্রাক্ট লেবার সিস্টেমই থাকবে না। কারণ আগে যে সংখ্যা ছিল অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, আগে ছিল 20 জন। তো এইভাবে কন্ট্রাক্ট লেবারের কোনো বোর্ডই থাকবে না, কারণ কন্ট্রাক্ট লেবারই থাকবে না। সুতরাং সেটা বিএমএস অপোজ করছে। আমরা এখানে বলা হয়েছে যে ভারতীয় মজদুর সংঘ কিন্তু কোনো পলিটিক্যাল, একদম কমপ্লিটলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন। উনি একটা কথা বলেছেন, উনিও বলেছেন যে পলিটিক্যাল একটা সাহায্য নেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের চিন্তাধারা অনেকটা মিলে এই সরকারের সঙ্গে, এবং আমাদের অ্যাক্সেসিবিলিটিটা একটু বেশি আমরা পেয়ে যাই, আমরা সরকারের সঙ্গে দেখা করতে পারি, আমরা আমাদের কথা বলতে পারি। কিন্তু আমি বোধহয় এখানে বলেছিলাম না, বোধহয় মনে নেই, আজকেই বলেছিলাম যে নীতি আয়োগ, যেটা আগে ছিল প্ল্যানিং কমিশন, আর এখন নাম পাল্টেছে নীতি আয়োগ, কিন্তু কাজ কোনো কিছু পাল্টায়নি। বুঝতে পেরেছেন? এখানে পকেট যেগুলো তৈরি করেছে ওরা, এটাকে একটু সময় লাগবে। সুতরাং নীতি ওখান থেকে আসছে, নীতি আয়োগ নাম পাল্টানো হয়েছে, কিন্তু মানে ওই যে প্ল্যানিং কমিশন, সে প্ল্যানিং কমিশনের জায়গায় আছে, শুধু নাম পাল্টেছে, কাজ কোনো পাল্টায়নি। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো আমাদেরকে সমাধান করতে হবে। যেটা আমি বলছিলাম যে আমরা বলছি যে এখন যে পলিটিক্যাল পার্টির সঙ্গে তাহলে ভারতীয় মজদুর সংঘের সম্পর্কটা কি, সেখানেও স্পেসিফিক্যালি বলা হয়েছে যে আমাদের পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পর্ক হবে রেসপন্সিভ, আমাদের কোঅপারেশনটা হবে রেসপন্সিভ কোঅপারেশন। যে পলিটিক্যাল পার্টি শ্রমিক স্বার্থে কাজ করবে এবং যতটুকু করবে ততটুকু আমরা তাকে কোঅপারেশন করব, এটা হচ্ছে রেসপন্সিভ কোঅপারেশন। যদি কোনো সরকার, যে কোনো পলিটিক্যাল পার্টি শ্রমিক বিরোধী যতটুকু কাজ করবে তাকে আমরা অপোজ করব। ইদানিং আমরা পাবলিক সেক্টর যাতে প্রাইভেট না হয় তার জন্য আমরা আন্দোলন করেছি। সরকার তো বিজেপি ছিল, তো আমরা আন্দোলন করেছি। আপনারা অনেকেই জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে যখন জনতা সরকার যখন আসে, তখন ভারতীয় মজদুর সংঘ দিল্লিতে ছিল, একটা ওই যে আপনার প্লাম্বার একটা অ্যাসোসিয়েশন ছিল কর্পোরেশনে, ওরা ওদের দাবির জন্য, ওটা ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েটেড, একটা দাবির জন্য দিল্লিতে খুব চেষ্টা করছিল, 1-2 দিন ধর্মঘট হয়েছিল, কিন্তু ওই কর্পোরেশন মানেনি। তারপরে একদিন স্ট্রাইক যখন মানে স্ট্রাইক করার যখন দেওয়া হয়েছে, ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এত তারিখ থেকে আমরা স্ট্রাইক করবো, তখনও কিছু হয়নি। স্ট্রাইকে যখন গেছে রাষ্ট্রপতি ভবনে, এটা ফার্স্ট হয়েছে
আপনারা হয়তো শুনেছেন রাষ্ট্রপতি ভবনে জল কানেকশন বন্ধ ছিল, এটা দিল্লির পথে দিল্লিতে হয়েছে। তো তখন সরকার ছিল জনতা গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী ইয়ের পর হারার পর। তো আমরা কাউকে ছেড়ে কথা বলি না। এই বিজেপি যদি আজকের যে সরকার যদি শ্রমিক স্বার্থ বিরোধী কাজ করে, আমরা আন্দোলন করবো, আমরা নন পলিটিক্যাল। সুতরাং আমাদের যে কনসেপশন সেটা ক্লিয়ার। হ্যাঁ, অনেকে মানে কিছু বলে যে ভারতীয় মজদুর সংঘ আর বিজেপি একই সংগঠন, কোনো এক সংগঠন নেই। আমাদের কোনো সংগঠনে কোনো রাজনৈতিক পার্টির কোনো কাউকে পাবেন না অফিস বেয়ারার হিসেবে, যেটা অন্য ট্রেড ইউনিয়নে আছে, কিন্তু আমাদের সেটাতে পাবেন না, খুঁজেও পাবেন না। আমরা কথা বলার সুযোগ পাই এবং অনেক সময় হয় কি, যেহেতু আমাদের চিন্তাও ন্যাশনালিস্ট, তাই আমরা বুঝাতে পারি, আমাদের কথাগুলো বুঝাতে পারি। এবার আসি আপনাদের যে ওয়েজ রিভিশন। ওয়েজ রিভিশনে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি এগ্রি করেছেন যে না, এলআইসিতে হয়ে গেছে আর ব্যাংকে হয়ে গেছে, জিআইসিতে কেন হবে না? তো এটা প্রসেসে আছে। আর আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, উনি কয়েকদিন বাইরে ছিলেন, ডিএফএস এর সেক্রেটারি, উনি জয়েন করেছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেটা জিআইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হবে, প্রত্যেকটা ইউনিটের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে এবং নেগোসিয়েশন স্টার্ট হবে। সুতরাং মানে যে কোনো দিন আসতে পারে, এই খবর আমরা যে কোনো দিন পেতে পারি। আর কিছু কিছু যেমন আছে 25 লক্ষ টাকার যেটা এই গ্র্যাচুইটি সেটা হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো হয়ে গেছে। আর বাকি যেগুলো এলআইসি, জিআইসি, ব্যাংকগুলোতে এখনো হয়নি, ওরা আলাদাভাবে নোটিফিকেশন করবে। তো এই ধরনের। তারপরে আমরা বলেছি যে পেনশন, যেটা প্রত্যেকটা রিভিশনে পেনশনকেও তার আওতায় আনতে হবে। না হলে কি হচ্ছে, কিছু অ্যানোমালিস থেকে যাচ্ছে। আজকে যে রিটায়ার করছে, একদম যে অফিসার র্যাঙ্কের কেউ রিটায়ার করছেন, এরপরে দেখা গেল যে 20 বছর পরে আরেকজন একদম ক্লাস 4 একজন এমপ্লয়ি রিটায়ার করছেন, কিন্তু ক্লাস 4 এমপ্লয়ি যে উনি পেনশন পাচ্ছেন বেশি। সুতরাং পেনশন রিভাইজ খুবই দরকার। এখন বর্তমানে যেটা ফ্যামিলি পেনশনের কথা বলছি, ফ্যামিলি পেনশন যেটা 15% থেকে 30% হয়েছে, সেটা কিন্তু পর্যাপ্ত নয়, একেবারেই পর্যাপ্ত নয়। এটা 50% হয়ে গেল, পর্যাপ্ত নয়। রিভিশনটা দরকার, না হলে আগামীতে আরো প্রবলেম হবে। তাই আমরা আশা করছি আমরা রিভিশন করাতে পারবো। একটু আগে এই কথাগুলো বলছি, আবার রিপিট করতে চাইনি, তাই ভারতীয় মজদুর সংঘ সম্বন্ধে 2-4টে কথা বললাম। আপনারা সারাদিন থেকে অভিযোগ করছেন এবং বাড়ি ঘরে যাবেন, সুতরাং আমি আর সময় নিচ্ছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। আলোচনা সবার শেষে কি বললেন মেম্বার ইন পিএসজিআইসির ভারতীয় মজদুর সংঘ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হিমাদ্রি ভট্টাচার্য, তাই শুনুন এখন। সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে বিএমএসকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ এখানে একদম একটা উল্টো দিকের চিন্তাভাবনা, লোকজনের সাংগঠনিক যোগদানটা বেশি। যে সাংগঠন, যে চিন্তাধারাকে মানুষ, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ গত দশকে বর্জন করে ফেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই জেনারেল ইন্স্যুরেন্স জায়গাটাতে এখনও তাদের চিন্তাধারার লোকজনগুলো অত্যন্তভাবে সক্রিয় এবং সজীব হয়ে রয়েছেন। তাদেরকে অত্যন্তভাবে অনুরোধ যে তারা ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিকভাবেই তারাও আসুক এবং আমরা যে কাজ করছি, এই যে মাননীয় শ্রী সোমেশজি যেগুলো বললেন যে ইন্ডাস্ট্রি ফর নেশন, ন্যাশনাল ফর ইন্ডাস্ট্রি এবং ভারতের জাতীয়করণকে আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী দিনে যে বিএমএস সুন্দর করে এই জায়গাটাকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে, সেটাই ছিল আজকে একটা সামান্য রূপরেখার মাধ্যম দিয়ে তৈরি করে রাখা। সামান্য ছোট্টভাবে সংগঠকরা ব্যাপারটা করেছেন, আমাকেও বলেছেন, আমরাও যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি এবং আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ন্যাশনাল ফেডারেশন তারাও সহযোগিতা করেছেন। আর সোমেশজিও বিশেষ বড়োভাবে প্রচার বা সমস্ত কিছু চাননি। আশা করছি আগামী দিনে ওয়েজ রিভিশন, যেটা আপনাদের মাধ্যমে সবাইকেই জানানো যায় যে এই ইন্ডাস্ট্রিতে সেকেন্ড টাইম অপশন অফ পেনশন, সেটা ভারতীয় মজদুর সংঘ
করেছে 2019 সালে, যাতে অনেকেই উপকৃত। আমার পাশে যিনি আছেন সুনীলবাবু তাতে উপকৃত, আরও অনেকে আছেন আমি হয়তো তাদেরকে জানি না, চিনি না, সেইভাবে তারা পেনশনটা নিয়েছে। তার প্রধান কাণ্ডারি ছিলেন বিএমএস, এবং এইবার প্রথমবার ওয়েজ রিভিশনে বিএমএস পিএসডিআইসির ক্ষেত্রে দারুণভাবে সাড়া দিয়ে মাননীয় অর্থমন্ত্রীর কাছে গত 10ই অক্টোবর প্রায় 40 জন প্রতিনিধি নিয়ে গেছিলেন, এবং যে একটা জায়গায় আমাদের ওয়েজ রিভিশনটা আটকে রয়েছে, অর্থাৎ সেটা কিছুতেই ফাইনালাইজড হচ্ছে না, যেটা হচ্ছে ডেপুটি সিএলসির কাছে একটা ওই জেএফটিউ বলে ইন্ডিজোট যারা আছে তারা গিয়ে কেস কামারি করে বসে রয়েছে, রিট পিটিশন করেছে। সেটা যদি না হতো, সুমেশজি বা যারা গেছিলেন, গিরিশজি বা অন্যান্য উচ্চ নেতৃত্ব, সুরেন্দ্রনজি, তাদের কাছ থেকেই আমরাও জানতে পেরেছি যে সেটা সেই দিনকেই হয়তো সেটেলড হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা একটা লেবার কমিশনে রিট করিয়ে দিয়ে বিষয়টাকে একটা ডেঞ্জার জায়গায় রেখে দিয়েছেন, এবং সেখানে এখনো পর্যন্ত যতক্ষণ না সেটেলড হচ্ছে গভর্নমেন্ট এটার এগেনস্টে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু যেটা বিএমএ সবচেয়ে বড় কাজ করার, যে এটা রেকমেন্ড করে যে অ্যাজ পার এলআইসি যে ব্যাপারটাকে করানো, এতদিন পর্যন্ত সবার ধারণা ছিল আমরা এলআইসি থেকে কম পাচ্ছি, কিন্তু এটা যদি অ্যাজ পার এলআইসি হয়, সেই জায়গাটাকে বিএমএস কিন্তু প্রথমবার মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টাকে একটা রূপদান করেছে, এবং সেখানে একটা রেকমেন্ডেশন আমি ওনাদের কাছ থেকেই সবার কাছ থেকে জানতে পেরেছি যে সেই কনসার্ন অথরিটি অর্থাৎ সিএলসিতে যাতে ওটা গেছে, এবং সেটা আগামী দিনে একটা রূপদান হয়ে প্রসেসিং, যেটা সমেশজিও বললেন যে প্রসেসিংয়ের চলছে, এটা আগামী দিন খুব তাড়াতাড়ি হয়তো এর একটা বহিঃপ্রকাশ আমরা সমস্ত পিএসডিআইসি এমপ্লয়িজ, 38 থেকে 40 হাজার এমপ্লয়ি যারা রয়েছে, 4-5টা পিএসডিআইসি, 6টা পিএসডিআইসির মধ্যে, তারা আমরা জানতে পারবো। তাদের জন্য একটা বড় সুখবর, বিএমএস এর মাধ্যম দিয়ে এই প্রথমবার বিষয়টা এলো। এই জন্য আমাদের তরফ থেকে একটা সংগঠিতভাবে প্রচেষ্টা যে বিএমএসকে এখানে সবার কাছে দেওয়া, এবং এই যে বিএমএস ব্যাপারটা করলো, আগের বারও পেনশনটা বিএমএসই করলো, কিন্তু অন্যান্য ওই ডান বাম সংগঠন যারা রয়েছে তারা গিয়ে বললো আমরা করেছি, আদৌ তারা কিছু করলো না, তারা যেতেই পারে না, তাদেরকে সময় দেয় না। তো সমস্যাটা হচ্ছে তারা যদি সময় না দেয়, সরকার যদি তাদেরকে সময় না দেয়, তাদের প্রবলেম, সেটা তো বিএমএস বা আদার্স কোনো সংগঠনের সমস্যা না, তাদের সমস্যা। তাদেরকে যখন সময় দেয় না, তাহলে সেটা তাদের ম্যাটার। এই হচ্ছে। এরপর আমরা শুনবো অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল বিশ্বাসের কথা। তো সুনীল যেটা বলে যে আজকে সাপোজ আমি 2020 সালে রিটায়ার করলাম বা 2010 সালে রিটায়ার করলাম, যে পেনশন অ্যামাউন্ট যেটা থাকছে তো আমি পেয়ে গেলাম, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি পেনশন যেটা আছে এখন 15% আছে, 30% হবে, কিন্তু তার উপরই কিন্তু দেখা যাবে কি যে ওয়ান পেনশন রিভিউ যদি চালু হয়, যে ওয়েজ রিভিশনের সাথে পেনশনও যদি রিভিউ হয়, তাহলে পেনশন অ্যামাউন্টটা বাড়বে। তো যে একটা ব্যবস্থা, যে পদের যেটা বিন্যাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 যেটা আছে সেইটা বজায় থাকবে। হয়তো দেখা যাবে কি একটা, আমি কাউকে ছোটো করছি না, ক্লাস 4 এমপ্লয়ি যিনি আছেন, 10 বছরে দেখা যাবে আমি ক্লাস 1 রিটায়ার করার পরেও আমার পেনশনটি ছাপিয়ে যাবে। সেটা আটকানোর জন্য, সেটা যদি অন্যায় অভিযোগ যাতে না হয়, ন্যায্য সম্মানটা যা প্রাপ্যটা, সেই জন্যই রিভিউর প্রবর্তন রাখা হচ্ছে যে পেনশনটাকে রিভিউ করা হোক। এবং আশা করছে বিএমএস থেকে যে প্রচেষ্টা নিয়েছেন এবং সাকসেসফুল হলে ভারতবর্ষে একটা রেভুলেশন এসে যাবে, যে মানুষ যে একটা ন্যায় বিচার যেটা বলে আর কি, যেটা বাবা সাহেব আম্বেদকর যে ন্যায় বিচারের প্রচার করেছিলেন, সংবিধানে লিখেছিলেন, সেটার ব্যাপকতা পাবে, এটা আমাদের বিশ্বাস। সবশেষে শুনবো ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্ট ইন্দ্রনীল মজুমদার এদিন কি বললেন। একটা সময় গোটা ভারতবর্ষে ছিল সংগঠিত শিল্প, আজকে যত আপনি দেখবেন শুধু ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে অসংগঠিত শিল্প উত্তর বাড়ছে, এবং এই মুহূর্তে আগামী দিনেও গোটা পৃথিবী কেন, পৃথিবীতে তো বটেই, ভারতবর্ষেও আনঅর্গানাইজ সেক্টরটাই আরও বুমিং হবে, এবং এই আনঅর্গানাইজ সেক্টর যত বুমিং হবে, তার সাথে সাথে সেটা যদি চুক্তি শ্রমিকের মধ্যে চলে আসে, কন্ট্রাকচুয়ালের মধ্যে চলে আসে, তাহলে সেটা চলে আসবে কন্ট্রাক্ট রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট। কিন্তু এই অ্যাক্ট তৈরি হয়েছিল 1970 সালে, এবং বিভিন্ন সময় দেখা গেছে যে সেই সময়ের চিন্তাভাবনা নিয়ে, সেই সময় 70 সালে যখন কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট হচ্ছে, তখন কিন্তু কেউ ভাবতে পারেনি যে ব্যাংক শিল্পে কোনো দিন অস্থায়ী কর্মী নিয়োগ হবে। এবং পরবর্তীকালে দেখা গেল 90-এর দশকের প্রথম দিকে
ব্যাংকে আস্তে আস্তে অস্থায়ী কর্মী নিয়োগ হতে শুরু করলো, এবং ব্যাংকে যখন অস্থায়ী কর্মী নিয়োগ হতে শুরু করলো সেই সময় কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঢুকছে এরকম কোনো ব্যাপার না। ব্যাংক ইটসেলফ তাদের নিজের পলিসি নিল যে একটা সেকশনের পরে তারা অস্থায়ী কর্মী নিয়োগ করবে। তাহলে সেই সময় দেখুন 70 সালের আইনকে সামনে রেখে ব্যাংক যখন কন্ট্রাকচুয়াল হলো, পরবর্তীকালে আজকে যখন 2000-এর পর থেকে 2024 এই সময়ের মধ্যে দিয়ে যখন সেই কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা 90-এর দশকের গোড়ার দিকে ব্যাংক শিল্পে অস্থায়ী হিসেবে যুক্ত হয়েছিল, দেখা যাচ্ছে অভিজ্ঞতার ভেতর থেকে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যে 1970 সালে যখন যে কন্ট্রাকচুয়াল রেগুলেশন অ্যাক্টটা তাদের জন্য প্রণীত হয়েছিল সেইটা সামগ্রিকভাবে তাদের আর রক্ষাকবচ হিসেবে ব্যবহার হচ্ছে না। তাহলে সেই জায়গায় অনেক বেশি তার অল্টারনেশন দরকার। তাহলে এটাও যেমন সম্পূর্ণ সঠিক কথা নয় যে আমাদের দেশের শ্রম আইনগুলো যা দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পেয়েছি তা সবটাই বদলে দিতে হবে, আবার এটাও সম্পূর্ণ সঠিক না যে সেই আইনটাই এখনও একইভাবে শ্রমিক কর্মচারীর ক্ষেত্রে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। যেমন আপনি বলতে পারেন যে আজকে এই যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পেই আমি বলছি একটা উদাহরণ দিয়ে, ব্যাংক শিল্পে কন্ট্রাকচুয়াল লেবারদের দেখবেন যারা ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের বা কন্ট্রাকচুয়াল, সে হাউসকিপিং হতে পারে বা সিকিউরিটি হতে পারে, তারা যেখানে গভর্নমেন্টের ব্যাংকগুলো আছে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এই ধরনের, তাদের এক ধরনের মাইনে হয়, সেখানে সেন্ট্রাল মিনিমাম ওয়েজ বাধ্যতামূলক। কিন্তু উত্তর পরবর্তী জায়গাগুলোতে যেমন HSBC বলুন, অ্যাক্সিস ব্যাংক বলুন, HDFC ব্যাংক বলুন, এরকম ইয়েস ব্যাংক বলুন, এরকম বহু বেসরকারি ব্যাংকগুলোতে সেই জায়গায় কিন্তু তাদের মিনিমাম ওয়েজটা কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত হবে, তার জন্য কম্পোনেন্ট অথরিটি হতে পারছে না কেন্দ্রীয় সরকার। কেন? কারণ ওখানে সেকশন 200 বলে এমন কিছু ক্লজ রয়েছে। তাহলে এই জায়গাগুলোর কিছু পরিবর্তনের দরকার। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার হয়তো মনে করছেন যে কিছু আইনকে অ্যামেলগামেট করে, মানে এক করে দিয়ে সময় উপযোগী কিছু নতুন আইন নির্ধারণ করে, সেই অনুযায়ী আগামী দিনে চলবে। এবং সেটা ঠিক কী হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ না সেই ইম্প্যাক্ট তৈরি হচ্ছে ভারতবর্ষে, এবং তার ভেতর থেকে কী সুযোগ সুবিধা আগামী দিনে কেন্দ্রশাসিত আমাদের দেশের শ্রমিক কর্মচারীরা পাবে, তার খাতায় কলমে হিসাব করার সময় এখনও আসেনি।